আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের প্লাস্টিক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPGME এর প্রেসিডেন্ট শামীম আহমেদ। দর্শক, একুশে বিজনেসে এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আইএমজি সেক্টরের পাশাপাশি প্লাস্টিক খাত অনেক সম্ভাবনাময় একটা খাত আমাদের জন্য। আমরা অনেক দেশে এক্সপোর্টও করছি, সেটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। সেই সাথে একটু বিশেষ করে জানতে চাইবো যে পার্শ্ববর্তী দেশ ভারত, বিশেষ করে সেভেন সিস্টার্স আমাদের জন্য বড় একটা বাজার ছিল, তো সেখানে তো রপ্তানি বেশ খানিকটা কমে গেছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কেন কমলো, ভবিষ্যৎ কিভাবে দেখছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আমি প্রথমে প্লাস্টিক সেক্টরটা নিয়ে একটু বলি। আমাদের সেক্টরে টোটাল সাইজ অফ দ্য ইন্ডাস্ট্রি হচ্ছে নাম্বার হচ্ছে অ্যারাউন্ড 6000 প্লাস। আচ্ছা, এর মধ্যে লার্জ ইনভেস্টমেন্ট আছে, মিডিয়াম ইনভেস্টমেন্ট আছে, স্মল ইনভেস্টমেন্ট আছে। স্মলই বেশি। আচ্ছা। তো লার্জ যারা আছেন দে আর ডুইং ভেরি ওয়েল। এবং আমরা এখন ট্রান্সফরমেশনে আছি। আচ্ছা, আগে মনে করেন আমরা শুধু হাউস হোল্ড প্রোডাক্ট তৈরি করতাম অনেক আগে, যখন আমি শুরু করছি 1981-এ। আচ্ছা, তো হাউস হোল্ড কিন্তু এখন ট্রান্সফরমেশনটা হয়ে আমরা উই আর মেকিং র মেটেরিয়াল, রেজিন তৈরি করছি। আচ্ছা। আমাদের ম্যাগনা গ্রুপ বলেন, টিকে গ্রুপ বলেন, এরকম অনেকে বড় বড় গ্রুপ আছে যারা পিভিসি কম্পাউন্ড তৈরি করছেন, আপনার পিইটি কম্পাউন্ড রেজিন তৈরি করছেন। সো দিস ইজ এ বিগ ট্রান্সফরমেশন এন্ড অ্যাগেইন উই আর সাপোর্টিং দ্য ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রি, আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক তৈরি হচ্ছে। এই যে ট্রান্সফরমেশনটা, এটাতে ভ্যালু এডিশন বেড়েছে এবং ইন্ডাস্ট্রির সাইজটা অনেক বড় হয়েছে। অ্যান্ড স্টিল দেন আমরা আশা করি যে এটা আরও বাড়বে। আমরা কিছুদিন আগে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির সাথে অটোমোবাইল সেক্টর, আপনি জানেন যে একটা গাড়িতে প্রচুর পরিমাণে প্লাস্টিক লাগে, প্রচুর পরিমাণে 60-70% কম্পোনেন্টস ইজ মেড অফ প্লাস্টিক। তো এটা নিয়ে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি চাচ্ছেন অটোমোবাইল সেক্টর ডেভেলপমেন্ট হোক। জাপানির সাথে একটা কাজ করেছিলাম আমরা। তো উই হ্যাভ সিন, উই হ্যাভ ভিজিটেড মেনি ইন্ডাস্ট্রি এবং জাপানিজরা বলেছে যে ইউ আর ক্যাপেবল, হোয়াট ইউ নিড ইজ দ্য টেকনোলজিক্যাল সাপোর্ট। তো আমরা আশা করি যে আমরা ফার্দার ডেভেলপ প্রোডাক্টে যেতে পারবো অ্যান্ড প্লাস্টিক উইল এনহান্স। এবং সাথে আমি একটা বলে রাখি আপনাকে, ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ মেড এ স্টাডি 2018-19 করেছিল। তারা 4টা প্লাস্টিক কম্পোনেন্টসকে তারা দেখিয়েছে যে গ্লোবাল মার্কেটে আমরা পেনিট্রেট করতে পারি। একটা হলো হাউস হোল্ড প্রোডাক্ট, একটা ব্যাগস অ্যান্ড স্যাক্স, আর একটা হলো আপনার গার্মেন্টস অ্যাক্সেসরিজ, আর একটা টয়েস। এই 4টা আইটেম ইজ ভেরি প্রমিনেন্ট। এই 4টার মধ্যে টয়েস ইজ লেবার ইন্টেন্সিভ। হ্যাঁ, প্রচুর পরিমাণে লাগে এটা অ্যাসেম্বলিং করার জন্য, এটা করার জন্য। টয়েস ইজ কামিং আপ। একটা ফ্যাক্টরি আছে আমাদের আপনার নীলফামারীতে সম্ভবত, তারা একাই $60 মিলিয়ন টয়েস এক্সপোর্ট করে থাকেন। তো আমাদের যেমন আরও ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, আমাদের প্যাকেজিং যারা করেন তারা প্রচুর পরিমাণে এক্সপোর্ট করেন। আমাদের সমস্যাটা কোথায় হয়েছে, আমরা এক্সপোর্ট করি আমাদের হিসাবে এবং ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবেও, এবং আপনি জানেন আইটিসি আছে জেনেভাতে, একটা ইন্টারন্যাশনাল ট্রেডিং, তারা সব হিসাব নিকাশগুলো রাখে। তাদের হিসাবে আমরা $2.2 বিলিয়ন প্লাস্টিক গুডস অ্যান্ড অ্যাক্সেসরিজ আমরা এক্সপোর্ট করি। আচ্ছা। কিন্তু আপনি যদি ইপিবির স্ট্যাটিস্টিক্সটা দেখেন, আপনি দেখবেন এখানে লেখা আছে $300 মিলিয়ন। আচ্ছা। বিকজ এই যে একটা অসামঞ্জস্যপূর্ণ, আমরা এটা মাননীয় বাণিজ্য মন্ত্রীকে বলেছি, মন্ত্রণালয়কে অবগত করেছি যে এটা কারেকশন করা দরকার, বাংলাদেশ ব্যাংক এবং তো যাই হোক, আমরা আশা করবো যেটা কারেকশন হবে। আপনি যে $2.2 বিলিয়ন যদি আপনি একটা সেক্টর আছেন, ডেফিনেটলি আপনি যে কথাটা শুরু করেছিলেন যে গার্মেন্টসের পরে সম্ভাবনা মনে খাত, তো এটাই আমি বলতে চাচ্ছি যে there is a possibility। এর মধ্যে যে আপনি টয়ের কথা বলছেন, এটাই তো অনেক বড় একটা ব্যাপার হতে পারে। জি জি জি। এবং সেটা তো শুধু নীলফামারীতে কেন, সেটা তো আর অনেক জেলাতে হতে পারে, ঢাকাতেও তো হতে পারে। জি। এটা কি পরিবেশের কারণে কোনো বাধ্যবাধকতা? না, পরিবেশের কারণে ঠিক না। আমাদের আরো ইপিজেড গুলোতে অনেকগুলো টয়েস ফরেন ইনভেস্টমেন্ট আছে, বুঝছেন, তারা 10 বিলিয়ন 12 বিলিয়ন করছে। এবং উইদিন দ্য কান্ট্রি আমাদের ইপিজেড ছাড়া আমাদের দেশের ভিতরে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যারা এক্সপোর্টে যাচ্ছেন। এখন হয় কি, এক্সপোর্টে এক একটা দেশের রেগুলেশন এক এক রকম, স্ট্যান্ডার্ড এক এক রকম। এখন টয়েস ধরেন লোকাল মার্কেটের জন্য প্রাইস কম্পিটিটিভ থাকার জন্য হয়তো অনেকে সেকেন্ডারি মেটেরিয়াল দিয়ে তৈরি করেন, রিসাইকেল মেটেরিয়াল দিয়ে তৈরি করেন। তো আমরা অ্যাসোসিয়েশন থেকে গত বোর্ড মিটিং আমরা আলোচনা করেছি
যেটাকে আপগ্রেড করতে হবে এবং এটাকে বিএসটি স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে হবে। অবশ্যই। তো যে আশঙ্কাটা আপনি বলতেও বলেন নাই, জি জি একটু বাচ্চারা খেলবে আসলে, বাচ্চারা খেলবে, জি, সেই আশঙ্কাটা আমরা দূর করার জন্য অ্যাসোসিয়েশন এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন আমরা সবাই চেষ্টা করছি যাতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রোডাক্টটা দিতে পারি, যেহেতু এটা বাচ্চাদের জন্য প্রয়োজনীয় এবং বাচ্চারা ইউজ করে। টয়েজ মার্কেটে তো চীন আসলে লিড করছে, তো আমাদের অবস্থা, হ্যাঁ গ্লোবালি চীন, জি জি, তো আমাদের অবস্থানটা কোথায় আসলে, আমাদের আমরা সম্ভাবনা কোথায় দেখছেন? গ্লোবাল টয়েজ মার্কেট আমি যতদূর মনে আছে আমার $125 বিলিয়ন, এর বেশিরভাগই আপনার চায়নায় লিড করে থাকে। আমরা হাঁটি হাঁটি পাপা করে এগুচ্ছি, তবে একসময় গার্মেন্টস যেরকম আমরা অনেক পিছনে ছিলাম, এগিয়ে গেছি, আমরা উই আর হোপফুল যে টেক্সটাইল প্লাস্টিক টয়েজও আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো হোপফুলি। আর প্লাস্টিক সকল সেক্টরের সাথে আসলে সম্পৃক্ত, সব সেক্টরে আসলে প্লাস্টিক লাগছে। প্লাস্টিক ছাড়া আপনি হসপিটাল বলেন, ফুড আইটেম বলেন, ফুড প্যাকেজিং বলেন, গার্মেন্টস বলেন, হোয়াট এভার ইউ সে, টয়েজের কথা বলছেন, হ্যাঁ টয়েস তো আছেই ডাইরেক্ট প্রোডাক্ট। আমি বলছি আমরা হিসাব করে দেখেছি প্রায় 30,000 ইন্ডাস্ট্রিজ নন প্লাস্টিক, যারা প্লাস্টিক তৈরি করে না, এরকম 30,000 ইন্ডাস্ট্রিজ ইজ ডিপেন্ডেন্ট অন প্লাস্টিক, আইদার ফর প্যাকেজিং অর ফর কম্পোনেন্টস অর ফর হসপিটাল ইকুইপমেন্ট, anything you say, বুঝছেন? So plastic is replacing aluminum, glass, paper, foil because of its longevity, because of its sustainability, because of its long time usability, সব কিছু মিলে একটা অ্যাডভান্টেজ আছে। এই জন্য প্লাস্টিক ইজ রিপ্লেসিং ভেরি ফাস্ট। এবং গরিব মানুষের জন্য তো প্লাস্টিকটা একটা আশীর্বাদ বলতেই পারি আমরা, কারণ কম খরচে আসলে তারা অনেক কিছু পেয়ে যাচ্ছে প্লাস্টিকের তৈরি জিনিসপত্র। কিন্তু সেটাই আর কি, আপনি মনে করেন একটা সিরামিক প্লেটের সাথে প্লাস্টিক প্লেটের যদি তুলনা করেন, সিরামিক প্লেট একটা ভঙ্গুর জিনিস, হ্যাঁ, এটা তো আসলে আমাদের সব বিলতা প্রপার্টি লেভেলে যারা আছেন তাদের জন্য এটা মানানসই হবে না। সেখানে প্লাস্টিক একটা ধর অনেক দিন ধরে তারা ইউজ করতে পারবেন, করতে পারবেন, সেটাই আর কি। তো সেই দিক দিয়েও আমি বলবো যে এই পার্সপেক্টিভে বলতে গেলে প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইজ হেল্পিং দ্য প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তাদেরকে, মানে আমরা বাসা বাড়িতে তো দেখছি ডাইনিং টেবিল থেকে শুরু করে সব জায়গাতেই, জি, এমনকি খাটেরও প্লাস্টিকের খাটও আমরা দেখতে পাচ্ছি, প্লাস্টিকের দরজা জানলা সব কিছু হচ্ছে, কি নাই আসলে। তো ফার্নিচার হচ্ছে আর কি। আমি যেটা একটু জানতে চাচ্ছি যে এক্সপোর্ট নিয়ে যেটা শুরুতে বলছিলাম, কি অবস্থা আসলে, মানে কোথায় আমরা বেশি এক্সপোর্ট করছি, পার্শ্ববর্তী ভারতের কথা আমরা বলছিলাম। কান্ট্রি ওয়াইজ যদি আপনি বলেন, যখন গার্মেন্টস অ্যাক্সেসরিজ বলি তখন মোস্টলি আমরা যখন ডেভেলপ কান্ট্রিগুলোতে গার্মেন্টসের সাথে আমাদের অ্যাক্সেসরিজটা যায়, দ্যাট ইজ এ হিউজ মার্কেট। এবং এছাড়াও আমাদের হাউসহোল্ড প্রোডাক্টগুলো ইউরোপিয়ান মার্কেট বলেন, ইউএসএ মার্কেট বলেন, এই অস্ট্রেলিয়ান মার্কেট, ডেভেলপ কান্ট্রিগুলোতেও আমরা করছি। আর আপনি যদি ইন্ডিয়ার কথাতে আসেন, ইন্ডিয়ান 7 সিস্টার্স আমার জানা মতে অলমোস্ট 80 to 90% ডিপেন্ডেন্ট অন বাংলাদেশ ম্যানুফ্যাকচারারদের উপরে। তারা কম দামে ভালো জিনিসটা পাচ্ছে, হ্যাঁ ভালো কম দামে জিনিস পাচ্ছে, বিকজ ইউ নো দ্য লোকেশন অফ 7 সিস্টার্স অ্যান্ড দ্য লোকেশন অফ মেইনল্যান্ড ইন্ডিয়া ইজ সো ফার। ওইখান থেকে একটা প্রোডাক্ট সার্ভিস নিয়ে আসে 7 সিস্টার্সকে ফিট করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমরা সেই অপরচুনিটিটা পাই, অ্যাক্সেস টু মার্কেট, লজিস্টিক সাপোর্ট বলেন কিংবা ডিস্টেন্স বলেন, সব মিলায় আমরা একটা অ্যাডভান্টেজ। বাট ইদানিং আপনি জানেন যে আমাদের রিলেশনশিপটা ডেভেলপিং পর্যায়ে আছে, বাট আমরা হয়তো আগের পর্যায়ে যেতে পারি নাই। বাট আমার মনে হয় যে আমরা আগের পর্যায়ে গেলে আমাদের আরো ভালো হবে, আরো ভালো হবে। এই অবস্থা, এই মুহূর্তে কেমন আসলে অবস্থা ওই বাজার? ওইভাবে 7 সিস্টার স্ট্যাটিস্টিক আপনি বলতে পারবো না, বাট প্রথমে আগে যা ছিল তার থেকে হয়তো 20-25% কমে আসছে, 85% বলতে পারি। তো সার্বিকভাবে এই সেক্টরে এই মুহূর্তে চ্যালেঞ্জগুলো কি? মানে পরিবেশ নিয়ে তো অনেক কথা হয়, আমরা প্লাস্টিকের কথা বলে পরিবেশ নিয়ে, পরিবেশ বান্ধব প্লাস্টিক তৈরি করার কোনো সুযোগ আছে কিনা? আমি আপনাকে সেই জিনিসটা অনেক ব্যয়বহুল হতে পারে। জি জি, আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই। গ্লোবালি প্লাস্টিক ফসিল ফুয়েল ডিপেন্ডেন্ট প্লাস্টিক যেগুলো আমরা ইউজ করছি, সেই প্লাস্টিকে ম্যানুফ্যাকচারিং গ্লোবাল হলো আপনার 4.4 মিলিয়ন টন। হ্যাঁ, তার বিপরীতে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক প্রোডাকশনের 1.5 মিলিয়ন টন। তো 1.5 মিলিয়ন টন আর 450 মিলিয়ন টন। তো আপনি বুঝেন যে এইটার উপরে কিভাবে আমরা ডিপেন্ডেন্ট। তবে আমরা প্রচুর পরিমাণে রিসাইক্লিং করছি, হ্যাঁ, রিইউজ, রিসাইক্লিং, এবং এইটা করে আমরা চাচ্ছি গ্লোবালি রিসাইক্লিং স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাবাউট 10%। আর বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংক হিসেবে আমরা নিয়ারলি 40% মিসইউজ প্লাস্টিক রিসাইক্লিং করি। আচ্ছা, হ্যাঁ, তো এটা হয় কি, প্লাস্টিক ইজ অলওয়েজ এ রিসোর্স। আপনি যখনই পান, এই যে মনে করেন 40% অফ দ্য প্লাস্টিক আজকে আমি ইম্পোর্ট করি 1.6 মিলিয়ন টনস। হ্যাঁ,
এইটার যদি 40 আমরা যে মিসইউজ প্লাস্টিক যেটা আসে সেটা 40% যদি আমি দিই, তার মানে ফরেন কারেন্সি সেভ করছি, ইম্পোর্ট কমাচ্ছি, আমার দেশের সাশ্রয়ী করছি আমরা, এবং কম্পিটিটিভ প্রাইসে দিতে পারছি, সেটাই আর কি, যে দ্যাট ইজ হেল্পিং আস আ লট। মানে প্রান্তিক পর্যায়ে আপনারা প্লাস্টিক সংগ্রহ করতে পারছেন, যেরকম জি, ইস্পাত লোহা প্রচুর। প্রান্তিক পর্যায়ে সংগ্রহ করা হয়। প্লাস্টিক রিসাইক্লিং কালেকশন, বর্জ্য কালেকশন করে যে সেক্টরটা ডেভেলপ করেছে, তাদের এমপ্লয়মেন্ট, তাদের ইনভেস্টমেন্ট, আমার মাঝে মাঝে মনে হয় ইট ইজ লার্জার দ্যান দ্য অরিজিনাল প্লাস্টিক ইন্ডাস্ট্রি। আচ্ছা, অফকোর্স, বিকজ এত পরিমাণে গ্রামে গঞ্জে লোকজন প্লাস্টিক কালেকশন করে আবার রিসাইক্লিং করছেন, অনেকে শুধু কম্প্রেসড করছেন, অনেকে বড় বড় রিসাইক্লারদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। এই যে সাপ্লাই চেইনটা ডেভেলপ করেছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। আপনি একদম প্রান্তিক লোকজনের একটা কর্মজীবী করে দিচ্ছেন, আয়ের পথ খুলে দিচ্ছেন। এটার জন্য আমরা একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত মেঘজি বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রনব। দর্শক, বিরতির আগে প্লাস্টিক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPGME এর প্রেসিডেন্ট শামীম আহমেদের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আবার ফিরছি আলোচনায়। আমরা সাম্প্রতিক সময় কিন্তু গ্রিন ইন্ডাস্ট্রিজ অথবা গ্রিন ফ্যাক্টরি নিয়ে বেশি কথা বলে থাকি। আরএমজি সেক্টরে অনেকগুলো গ্রিন ফ্যাক্টরি আমাদের, আমরা এটা গর্বও করি এবং সর্বোচ্চ পর্যায়ে। তো এই সেক্টর কি অবস্থা? আমরা কিন্তু এই সেক্টরকে একটু বলি যে পরিবেশ বান্ধব না, একটু লাল ক্যাটাগরি টাইপের একটা ব্যাপার, তো একটু জানতে চাই। না, থ্যাংক ইউ। আসলে তা না, আপনি যে গ্রিন ক্যাটাগরি কথা বলছেন, যেন ইউএসএ সার্টিফাইড গ্রিন ক্যাটাগরি, ওইরকম গ্রিন অ্যান্ড প্ল্যাটিনাম ক্যাটাগরি আমাদের 4-5টা বড় বড় ফ্যাক্টরি আছে। হ্যাঁ, আর আরেকটা গ্রিন যেটা আমাদের বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং ডিওই ক্যাটাগরাইজ করেন যে কোন কোন সেক্টর গ্রিন, কোন কোন সেক্টর রেড। তো আমরা কিন্তু গ্রিন ক্যাটাগরিতে। গ্রিন ক্যাটাগরিতে মিনস হচ্ছে যে আমরা কোনো রকমের পলিউশন করি না, আমরা নয়েজ পলিউশন করি না, এয়ার পলিউশন করি না, আমরা কেমিক্যাল পলিউশন করি না। সেই অভিযোগটা কিন্তু বেশি আপনাদের জন্য। তো সেই অভিযোগটা আমরা বুঝাতে পেরেছি মাননীয় মন্ত্রী মহোদয়কে, পলিসি মেকারদেরকে, বন ও পরিবেশ মন্ত্রণালয় আছেন, তো তারা বুঝতে পেরেছেন ইট ইজ গ্লোবালি গ্রিন ইন্ডাস্ট্রি, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, বুঝছেন? প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইজ গ্লোবালি গ্রিন। কিন্তু গ্রিন সমস্যা হচ্ছে কি আমাদের পোস্ট ইউজ ম্যানেজমেন্ট। পোস্ট ইউজ ম্যানেজমেন্ট আমরা ঠিকমতো করতে পারি না, বুঝছেন? আমরা অনেক পিছনে। তো সেই পোস্ট ইউজ ম্যানেজমেন্টের জন্য প্লাস্টিক, আমি যেখানে যে আমাদের কাঠগড়ায় দাঁড়াইতে হয়, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয় আমাদের। তো আসামির কাঠগড়ায় আসলে দাঁড়ানো উচিত না, কারণ আপনি যদি একটু আগে যে আলোচনা করলাম যে আমরা রিসাইক্লিং, আমরা প্রচুর পরিমাণে রিসাইক্লিং করি, এটা যদি আপনি বিবেচনায় নেন তাহলে ওইটাও কিন্তু গ্রিন জব। আপনি যখন প্লাস্টিক রিসাইক্লিং করে এটাকে আবার রিসোর্স তৈরি করছেন, এটা কিন্তু গ্রিন জব। হ্যাঁ, এটা কিন্তু গ্রিন ফ্যাক্টরি। তো এই যে সবকিছু মিলায়ে আমি সেক্টরের যেটা দায়িত্বশীল লোক, সেই হিসাবে আমি দাবি করতে পারি যে সরকার যদি এটা বিবেচনায় নেয় যে আসলে কি অবস্থা, সবাই তো আমরা তাদের বকাঝকা করছি, জানতে চাচ্ছি আমি নাগরিক হিসেবে কি করা উচিত আর সরকারের আসলে কি করা উচিত। আমাদের যেটা করা উচিত সেটা হলো যে আমাদের পোস্ট ইউজ ম্যানেজমেন্টটা ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো উচিত। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, ঢাকা সিটিতে বর্জ্য অপসারণ করার জন্য 2 সিটি কর্পোরেশনের সম্ভবত 400 মতো ট্রাক আছে, ঠিক আছে? আমরা যদি সিঙ্গাপুরকে কম্পেয়ার করি, সিঙ্গাপুরের পপুলেশন ঢাকা সিটির 1/4 অথবা তারও কম। সেখানে 2000 ড্রাম ট্রাক ডে এন্ড নাইট কালেকশন করে এবং তারা বর্জ্য নিষ্কাশন করে। জাপানে আমি দেখে আসছি সেম অবস্থা, বুঝছেন? তো সেটাই আর কি। এখন বর্জ্যটা যদি আমি নিষ্কাশন না করি এবং যদি দোষারোপ করে রেখে দেই, তাহলে কিন্তু সলিউশন আসলো না। তো সেটাই বর্জ্য শুধু প্লাস্টিকের তো না, বর্জ্য তো আরো আছে। তো প্লাস্টিকের দোষারোপ করেন কেন আপনি? সব বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই তো নাগরিক আপনাকে হোল্ডিং ট্যাক্স দেয়, সরকারকে ট্যাক্স দেয়। তো প্লাস্টিকের দোষারোপ করা দরকার নেই, এটা সব বর্জ্যই পরিষ্কার করতে হবে। তো যাই হোক, আমরা প্লাস্টিক সেক্টর থেকেও আমরা CSR করার চেষ্টা করছি যে কিভাবে আরেকটু লোকজনকে এনভায়রনমেন্টালি অ্যাওয়ারনেস করা যায়, আমাদের প্লাস্টিক যেন যত্রতত্র না ফেলা হয়। আমরা সজাগ থাকলে কিন্তু আপনি দেখবেন যে কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস আপনাকে বলি, আমরা স্ব-উদ্যোগে সরকার 16টা না 17টা সিঙ্গেল ইউজ প্লাস্টিকে সরকার ব্যান করতে চাচ্ছে। তো আমরা 3টা আইটেমকে আমরা দেখেছি যে 3টা আইটেম রিকমেন্ড করলে আমাদের ধরেন আমরা শুরু করতে পারি। বিকজ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ম্যানেজমেন্ট আনতে হবে প্রপারলি। হ্যাঁ, ব্যান্ড ইজ নট দ্য সলিউশন।
ব্যান করে আপনি কিছু করতে পারবেন না। যেমন আজকে আমি জাপানে অনেকবার গিয়েছি, জাপানে আপনি যত ইচ্ছা তত শপিং ব্যাগ কিনতে পারবেন, আচ্ছা অ্যাজ মাচ অ্যাজ কোয়ান্টিটি ইউনিট, বাট ইউ নিড টু পে। হ্যাঁ, আপনাকে 5 ইয়েন পেমেন্ট করে আপনি নিতে পারবেন। রীতি সব দেশে আছে, এইটাকে তারা বলে ব্যান্ড। হ্যাঁ, আর আমরা ব্যান্ড বলতে আইনত টোটালি ব্যান্ড করে রেখে দিয়েছি, কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এটাকে যদি আপনি রেগুলেটেড করতেন, এটাকে যদি আপনি ব্যান্ডের ডেফিনেশনটা চেঞ্জ করে নিয়ে আসতেন, এবং যারা ম্যানুফ্যাকচারার আছে, আমার প্লাস্টিক সেক্টরে আমার অ্যাসোসিয়েশনে কিন্তু সরকার নিষিদ্ধ কোনো পণ্য আমরা মেম্বারশিপ দিই না। হ্যাঁ, তো শপিং ব্যাগ যেটা, সেটা যেহেতু নিষিদ্ধ, তাদের আমরা মেম্বারশিপ দিই না, তারা আমাদের মেম্বার না। তো যাই হোক, আমি যেটা মনে করি যে এটা একটা রেগুলেটরি মেথডের মধ্যে নিয়ে আসলে আপনি ওনাদের কন্ট্রোল করতে পারতেন। ওনাদেরকে আমরা কিছু সাজেশনও দিয়েছি মন্ত্রণালয়ে, এইভাবে করে শপিং ব্যাগ যেগুলো এখন চালু আছে বাজারে, অল্টারনেটিভ তো আপনি দিতে পারেন নাই গত 24-25 বছরে। আমরা তো বিকল্প দিতে পারিনি, বিকল্প লোকজন গ্রহণও করে নাই। অতএব এইটার একটা রেগুলেটেড করতে পারলে, জাপান যেটা করেছে, সিঙ্গাপুর যেটা করে, সিঙ্গাপুরে আপনি শপিং ব্যাগ পাবেন, সব জায়গাতে পাবেন, তাদের ফর্মুলাটা ফলো করলেই কিন্তু আমার মনে হয় আমরা এই প্রবলেম থেকে উত্তরণটা পাবো। অবশ্যই। গ্যাস বিদ্যুতের সংকট খুবই কমন একটা সমস্যা সবগুলো সেক্টরের জন্যই। আপনাদের কি অবস্থা, কতটুকু চ্যালেঞ্জ ফেস করছে? প্লাস্টিক সেক্টর ইজ অ্যাবসলিউটলি ডিপেন্ডেন্ট অন পাওয়ার অ্যান্ড এনার্জি। কারণ আমার যে র মেটেরিয়ালটা রেজিন যেটা আমি নিয়ে আসি, ওইটাকে আমি মোল্ডিং করে যে শেপই দিই না কেন, এক্সট্রুড করি, মোল্ডিং করি, যাই করি, আই নিড সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ প্লাস্টিক। আপনি যদি একটা ছোটো প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে যান, তার যদি আপনি পাওয়ার কনজামশন দেখবেন 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা তার বিল আসে মান্থলি। একদম ছোটো মেশিন, 5টা-6টা মেশিন আছে যার, তার 4 লক্ষ 5 লক্ষ টাকা বিল। তার মানে আপনি বুঝতে পারছেন যে আমরা হাউ মাচ পাওয়ার ডিপেন্ডেন্ট। তো এই আমরাই সবচেয়ে সাফার করছি, এবং সাফারিংয়ে আমার মনে হয় সরকারকে এখন কিছু বলতে হয়। সেটা হলো আমাদের প্ল্যানিংটা প্রপার ছিল না। হ্যাঁ, আপনি মনে এলএনজি ইম্পোর্ট করেন, আপনি গ্যাস ইম্পোর্ট করেন, আপনার স্টোরেজ ক্যাপাসিটি কেন থাকবে না, আমি এটা বুঝি না। আজকালকার সারা পৃথিবীতে ইনভেস্টমেন্টের জন্য মুখে আছে, কোথায় ইনভেস্টমেন্ট করবে লোকজন? হ্যাঁ, তাদের কাছে প্রচুর টাকা, বিলিয়নিয়ার বেড়ে গেছে, 2 গুণ 3 গুণ 4 গুণ বিলিয়নিয়ার হয়ে গেছে। কিন্তু এই যে শুধু স্টোরেজ ইম্পোর্টেশন, এগুলো যদি আপনি করতে দিতেন, এই যে এখন যেমন অ্যাক্সেলারেট আর সামিটের যে টেকনিক্যাল প্রবলেমের জন্য তারা দিতে পারছে না, আপনার যদি স্টোরেজ ক্যাপাসিটি সাফিসিয়েন্ট থাকতো। আমি দেখে আসছি বুসানে, কোরিয়ার বুসানে, দে মেড এ এনার্জি হাব, সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট, হিউজ একটা আইল্যান্ডকে এনার্জি হাব করে ফেলছে। সিঙ্গাপুরও তাই এনার্জি হাব করছে। তো আমাদের মাতার বাড়ি ইজ সো নাইস একটা আমরা ডেভেলপ করতে পেরেছি। ওইটার পাশে যদি আমরা একটা এনার্জি হাব ডেভেলপ করতে পারি, গ্যাস স্টোরেজ বলেন, ফুয়েল স্টোরেজ বলেন, আমাদের বলে 7 দিনের স্টোরেজ থাকে, 5 দিনের স্টোরেজ থাকে। তো এটা তো একটা দেশের জন্য একটা ভীতিকর অবস্থা। তো আমি আবার পলিসি মেকারদের অনুরোধ করব যে এটা খুব ডিফিকাল্ট টাস্ক না। ইম্পোর্ট তো আমরা করছি, আমরা স্টোরেজ যদি করতে পারি 15 দিন, 1 মাস, 2 মাসের স্টোরেজ ক্যাপাসিটি যদি আমাদের থাকে, তাহলে মনে হয় এই যে আপৎকালীন যে সমস্যাটা, সেটা হয়তো থাকবে না, সেটা কমে আসবে। তবে বিদ্যুৎ ছাড়া ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, ট্রেড, কমার্স, ইনভেস্টমেন্ট, বিজনেস, কোনো কিছু এক্সিস্ট করবে না। সুতরাং এটাকে যদি আপনি করতে চান, হোয়াট এভার নিডেড, সুনার দ্য বেটার। আমি পলিসি মেকার থেকে রিকোয়েস্ট করব যে আপনি পলিসি অ্যাডপ্ট করেন এবং এটা ইমপ্লিমেন্টেশন করেন। মানে আপনি ইমপ্লিমেন্টিং অথরিটি যিনি হবেন, যিনি কন্ট্রাক্টর থাকবেন, তাকে আপনি কিছু পয়সা বেশি দিয়ে দেন, দিয়ে আপনি স্টোরেজ ক্যাপাসিটি বলেন সব কিছু আপনি বাড়ান। আমার মনে হয় তাহলে মানে বেশ চ্যালেঞ্জ তো অনেকগুলাই, ডলার সংকট, এলসি সংক্রান্ত জটিলতা, শুল্ক বাধা, আরো তো অনেক চ্যালেঞ্জ। সবকিছু মিলে ভবিষ্যৎটাকে কিভাবে দেখছেন, কি প্রত্যাশা? আমি আশাবাদী, আমি বিশ্বাস করি যে এই ক্রাইসিস আমরা কাটিয়ে উঠতে পারবো। বর্তমান সরকার অত্যন্ত, আপনার এখানে ঢোকার আগেই উনার মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম যে হাউ পজিটিভ হি ইজ, এবং উনি যদি পজিটিভ থাকেন, আমরা আশা করব যে উনার পুরো টিমটাই পজিটিভ থাকবে। মানে অর্থমন্ত্রী মহোদয়ও একই কথা বলেছেন। তো আমরা আশাবাদী যে আমরা একটা পরিবর্তন দেখতে পারবো, এবং পজিটিভ পরিবর্তন, ব্যবসা বিজনেস বান্ধব একটা পলিসি আসবে, এটাই আমরা আশা করি। সেটাই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের প্লাস্টিক শিল্প খাতের নানা দিক ও করণীয় কথা বলছিলেন প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPGME এর প্রেসিডেন্ট শামীম আহমেদ। দর্শক, নিচ্ছি একটা বিরতি। দুপুর 2:30 আবার ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজনে। দেখার আমন্ত্রণ রইল, 21 সঙ্গে থাকুন।